মীর জাফর আলী বাংলার নবাব সিরাজউদ্দৌলার 50,000 সৈন্য নিয়ে পলাশীর প্রান্তরে দাঁড়িয়ে আছেন। এদের সামনে রয়েছেন ইংরেজ জেনারেল লর্ড ক্লাইভের মাত্র 3,000 সৈন্য। যুদ্ধ শুরু হতে না হতেই মীর জাফর প্রায় অর্ধেক সৈন্য নিয়ে যুদ্ধে নামলেন। অবশ্য যুদ্ধ শুরু হওয়ার আগেই রবার্ট ক্লাইভ বাংলার নবাব হওয়ার লোভ দেখিয়েছিলেন মীর জাফরকে এবং ঘুষ দিয়েছিলেন। মীর জাফরের এই বিশ্বাসঘাতকতার কারণে বাংলার 50,000 সেনাবাহিনী ইংরেজদের মাত্র 3,000 সৈন্যের কাছে 11 ঘন্টার ব্যবধানে হেরে যায়, যার ফলে ইংরেজরা প্রায় 200 বছর ধরে সম্পূর্ণ ভারতবর্ষ শাসন এবং শোষণ করে। অবশ্য মীর জাফর ছোটবেলা থেকেই বাংলার নবাব হইতে চেয়েছিলেন এবং তাই তিনি যে কোনো লিমিট ক্রস করতে পারতেন। আর তাই তিনি যৌবনকালেই নবাব আলীবর্দী খানের সেনাবাহিনীতে যোগ দেন এবং এত ভালো পারফরমেন্স করেন যে নবাব আলীবর্দী খান তাকে সেনাপ্রধান বানিয়ে দেন এবং নিজের ছোট বোনের বিয়ে তার সাথে দিয়ে দেন। যেই নবাব মীর জাফরকে এত কিছু দিয়েছিলেন সেই মীর জাফর এই নবাবকে একদিন হত্যা করার প্ল্যান করে। প্রকৃতির কি নিয়ম, মীর জাফরের এই প্ল্যান সাকসেস হওয়ার আগে নবাব আলীবর্দী খানের স্বাভাবিকভাবেই মৃত্যু হয় এবং তার নাতি সিরাজউদ্দৌলা মাত্র 23 বছর বয়সে বাংলার নবাব হন এবং সিংহাসনে আরোহণ করেন। সেই সময় বাংলা ছিল পৃথিবীর অন্যতম ধনী রাজ্যগুলোর মধ্যে একটি, আর বাংলার নবাব হওয়া মানে অর্থ এবং ক্ষমতা দুটোই অর্জন করা। এই কারণেই মূলত রবার্ট ক্লাইভ তার 3,000 সৈন্য নিয়ে যুদ্ধক্ষেত্রে এসেছিলেন। অবশ্য যুদ্ধ শুরু হওয়ার আগে নবাব তার সেনাবাহিনীকে 3 ভাগে ভাগ করেছিলেন। নবাবের একমাত্র বিশ্বস্ত জেনারেল মীর মদন তার সৈন্য সামগ্রী নিয়ে অ্যাটাক করে ইংরেজ জেনারেল রবার্ট ক্লাইভের সৈন্য সামগ্রীর উপর। এর প্রতিক্রিয়া স্বরূপ রবার্ট ক্লাইভও পাল্টা হামলা করে মীর মদনের সেনা সামগ্রীর উপর। কিন্তু রবার্ট ক্লাইভের সেই শক্তি ছিল না, আর তাই রবার্ট ক্লাইভ তার সেনা সামগ্রী নিয়ে পেছনে পিছিয়ে ম্যানগ্রোভ জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ে। মীর মদন হয়তো ভেবেছিলেন যে রবার্ট ক্লাইভ তার সেনা সামগ্রী নিয়ে পালিয়ে গেছেন, তাই তিনি তার সৈন্য সামগ্রী নিয়ে সামনে গিয়ে অ্যাটাক করেন। আর যখনই মীর মদন তার সেনা সামগ্রী নিয়ে এগিয়ে যান, জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকা ইংরেজ সেনাবাহিনীরা মীর মদনের উপর যার ফলে বাংলার নবাব সিরাজউদ্দৌলার একমাত্র বিশ্বস্ত জেনারেল মীর মদন সেই যুদ্ধক্ষেত্রেই চিরবিদায় নেন। এখন নবাবের কাছে আরো 2টি সৈন্যের দল রয়েছে, যাদের নেতৃত্ব দিচ্ছিলেন মীর জাফর আলী খাঁ। এরপর যখন নবাব সিরাজউদ্দৌলা এই দল দুটিকে আদেশ দিলেন যে যাও সামনে গিয়ে অ্যাটাক করো, ঠিক তখনই মীর জাফরের নেতৃত্বে থাকা দল দুটি যুদ্ধ করতে অস্বীকার করলেন। অবশেষে বাংলার স্বাধীন নবাব এই মীর জাফরের বিশ্বাসঘাতকতাকে বুঝতে পেরে মীর জাফরের পায়ে ধরে বললেন, মীর জাফর আলী, এবারের মতো অন্ততপক্ষ বাইরের হস্তক্ষেপে নিজের মাতৃভূমির এত সুন্দর শাসন ব্যবস্থার সাথে বিশ্বাসঘাতকতা করো না প্লিজ। কিন্তু মীর জাফর আলী খাঁ সরাসরি অস্বীকার করলেন। এরপর পাশে দাঁড়িয়ে থাকা এক জেনারেল নবাবকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিলেন। অতঃপর বাংলার শেষ স্বাধীন নবাব কোনো বিকল্প পথ খুঁজে না পেয়ে বাধ্য হয়েই তাকে পালাতে হলো। নবাব পালিয়ে যাওয়ার পর সেই নবাবকে খুঁজে বের করে মীর জাফর আলী শিকল দিয়ে বেঁধে গাদ্দার মহলে আটকে রাখলেন। 1757 সালের 2রা জুন নবাবকে মীর জাফর আলী কোমর ধরে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে তার এক সৈন্যের হাতে তুলে দিলেন নবাবের গলা কাটার জন্য। অবশেষে সেই সৈন্য সেখানেই। এই হত্যাকাণ্ড মীর জাফর করেছিলেন মূলত ইংরেজদের সাথে করা চুক্তির কারণে। গোলামীর পুরোপুরি হক আদায় করে ফেলেন মীর জাফর। আর এই যুদ্ধের পর ইংরেজরা মীর জাফরকে পুতুল নবাব বানিয়েছিল, অর্থাৎ নামে মাত্র নবাব। সবগুলো কাজ করতেন ইংরেজরা, শুধু নামে মাত্র নবাব ছিলেন নবাব মীর জাফর আলী। এই যুদ্ধে জেতার পর ইংরেজরা এতটাই শক্তিশালী হয়েছিল যে গোটা ভারতবর্ষকে প্রায় 200 বছর শাসন এবং শোষণ করে। কিন্তু মীর জাফরের ভেতরে ছিল বিশ্বাসঘাতকতার পোকা। বাংলার মানুষ এবং নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের পুতুল নবাব হয়েছিলেন মীর জাফর, এবং ইংরেজদের সাথে বিশ্বাসঘাতকতা করে ডাচদের পুতুল নবাব হয়েছিলেন। কিন্তু এই বিশ্বাসঘাতকতার কারণে ইংরেজরা মীর জাফরকে খুব শীঘ্রই পরাজিত করে এবং তাকে চিরতরেই বাংলার নবাব থেকে সরিয়ে দেয়। বিশ্বাসঘাতকতা, প্রতারণা, স্বার্থপরতা এবং অবিশ্বস্ততাকে আজও সারা বিশ্বের মানুষ মীর জাফরের নাম স্মরণ করে। আজও গোটা বাংলার মানুষ এই মীর জাফরের কবরকে নিমক হারামের কবর বলে। অন্যদিকে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে সর্বশ্রেষ্ঠ এবং বাংলার স্বাধীন সংগ্রামী মানুষ হিসেবেই চেনে, যেখানে মীর জাফরকে বিশ্বাসঘাতকতা, প্রতারণা এবং অবিশ্বস্ততার নামে
চেনে। এখন আপনি হয়তো ভাবতে পারেন এরকম বিশ্বাসঘাতককে কি করে ক্ষমতা দিতে পারে, কিন্তু পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা, যিনি পাকিস্তানের ইতিহাসে প্রথম সামরিক আইন জারি করেছিলেন এবং পাকিস্তানের গণতন্ত্রকে ধ্বংস এবং বরবাদ করে দিয়েছিলেন, আপনি কি জানেন তিনি কে? এই বিশ্বাসঘাতক মীর জাফরেরই বংশধর, যিনি কিনা আইয়ুব খানের সাহায্যে পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করেছিলেন। My dear countrymen, আসসালামু আলাইকুম। আর গোটা পাকিস্তানে এক অস্থিতিশীলতা তৈরি করেছিলেন। অবশ্য তার কয়েকদিন পর আইয়ুব খান এই ইস্কান্দার মির্জাকে অপসারণ করে এবং নিজেকে পাকিস্তানের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে। দর্শক, শুধুই কি মীর জাফর এই বাংলার বিশ্বাসঘাতক? সেই 1757 সালের পর থেকে আজ পর্যন্ত খুঁজলে, সত্যিকারের ইতিহাস ঘাটাঘাটি করলে হয়তো আজও অনেক মীর জাফরের মতো বিশ্বাসঘাতককে খুঁজে পাওয়া যাবে, যারা কিনা বাইরের দেশের হস্তক্ষেপে এই সোনার বাংলার মানুষের সাথে, এই সোনার বাংলার শাসন ব্যবস্থার সাথে বিশ্বাসঘাতকতা করে। আপনার কি মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকমই বিশ্লেষণাত্মক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।